সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মত অনুষ্ঠানের আজকের আয়োজনে। কথা বলতে চাচ্ছি ডাকসু নির্বাচন নিয়ে। আমি ফেরদৌসা আহমেদ থাকবো পুরোটা সময় এই আলোচনার সাথে, এবং যাদেরকে পেয়েছি এই আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আপনাদের সাথে আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, এবং সর্বডানে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আব্দুল হান্নান মাসুদ, আপনাকে দিয়ে আলোচনাটা আমি শুরু করতে চাচ্ছি। গণমাধ্যমে এই যে সংবাদটা এখানে এসেছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে একদম ছাত্ররা বা ছাত্রদের যে বিভিন্ন সংগঠন মুখোমুখি, ছাত্রদল ওখানে এক ধরনের দুর্ব্যবহার করেছে এরকম অভিযোগ যেমন এসেছে, আবার ছাত্রদল সেখানে অন্য কথা বলেছে। ছাত্রদলেরটা আমি ছাত্রদলের কাছ থেকেই শুনে নিব, কিন্তু তারপর আবার বিক্ষোভ হয়েছে তাদের সেটার বিরোধিতা করে। মুখোমুখিটা কেন? সেটা তো আসলে হচ্ছে ছাত্রদল আর হচ্ছে ক্যাম্পাসের শিক্ষার্থীরা সবচেয়ে ভালো বলতে পারবে। তবে আমরা যতটুকু জেনেছি যে হচ্ছে ক্যাম্পাসে সেদিন সিনেট অধিবেশন হওয়ার কথা ছিল, তো হচ্ছে সেই সিন্ডিকেট সভা হওয়ার কথা ছিল। তো সিন্ডিকেট মিটিংয়ের আগে তো মেম্বারগুলো ছিল হচ্ছে অধিকাংশই আওয়ামী লীগপন্থী শিক্ষকরা। তার মধ্যে কিছু শিক্ষকদের, কিছু আওয়ামীপন্থী এদেরকে আইনের মধ্য দিয়ে সরানো গিয়েছে এবং কিছুকে সরানো যায়নি। তো যার ফলে হচ্ছে এখানে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা ক্ষোভ ছিল। সাধারণ শিক্ষার্থীরা এটার প্রতিবাদ জানিয়েছে যে হচ্ছে যেন আওয়ামী কোনো শিক্ষক ফ্যাসিস্টের পক্ষের কেউ যেন সিন্ডিকেট সভা অংশ নিতে না পারে। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে। ভিসি সিদ্ধান্ত নিয়েছে যে হচ্ছে এইভাবে মানে সিন্ডিকেট মিটিংয়ে ফ্যাসিস্টের কোনো দোষর অংশ নেবে না। তারপরে হচ্ছে সেখানে দেখা যায় যে হচ্ছে আমরা যে একটা ভিডিও দেখেছি, সেখানে হচ্ছে ছাত্রদলের হল পর্যায়ের কয়েকজন নেতৃবৃন্দ ভিসির সাথে বাইরে দাঁড়িয়ে এক ধরনের কথা কাটাকাটি করতেছিলেন, কথা বলতেছিলেন। তো সেই জায়গায় সেখানে ওনাদের কথাই দুইটা বিষয়ে আলোচনায় উঠে আসতেছিল। আমরা যে ভিডিওটা দেখেছি সেখানে আপনারাও হয়তো মিডিয়াতে দেখিয়েছেন, আপনাদের মাধ্যমে আমাদের দেখা, যে হচ্ছে একটা বিষয় ছিল হচ্ছে সিন্ডিকেটে যেন হচ্ছে ফ্যাসিবাদী কোনো শিক্ষক অংশ নিতে না পারে, সিন্ডিকেট সদস্য। আর সেকেন্ড ইস্যুটা ছিল হচ্ছে সিন্ডিকেটের এই সভায় যেন হচ্ছে ডাকসু নিয়ে কোনো আলোচনা করা না হয়, ডাকসুর জন্য আরও সমস্যা নিয়ে। এই দুইটা বিষয় আমাদের চোখে পড়েছে, যে এই দুইটা বিষয় নিয়ে মূলত বিসির সাথে কথা বলছিল। তো বিসি জানালো যে হচ্ছে আমাদের এই সিন্ডিকেট সভায় এই এজেন্ডাই নেই ডাকসু নিয়ে আলোচনার কোনো, তাহলে কেন হচ্ছে ওনারা এখানে এসেছেন। তো হচ্ছে ওনারা তারপরে বলতেছিলেন যে হচ্ছে না স্যার, এজেন্ডা না থাকলেও যেন আলোচনা না হয়, কোনো ধরনের ডাকসু নিয়ে এই ধরনের কথাবার্তা চলছিল। তারপরে রাতের দিকে উঠেছে যে ডাকসু নির্বাচন পেছনের এক ধরনের পায়তারা করছে। এটা তো অফিসিয়ালি ছাত্রদল বলছে যে হচ্ছে অনেক আগ থেকেই বলতেছে যে হচ্ছে এক্ষুনি ডাকসু নির্বাচন নয়। ছাত্র এক একটা কথা, একবার বলছিল যে ছাত্রলীগের বিচারের আগে কোনো ডাকসু নয়, কোনো ছাত্র সংসদ নয়। আবার বলতেছে যে হচ্ছে ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের আগে কোনো ডাকসু নয়। তো আমরা একই জায়গায় একমধ্যে সবাই মিলে বসে আসলে ডাকসুর যে গঠনতন্ত্রগুলো এগুলো অবশ্যই সংস্কার করা দরকার। কিন্তু ছাত্রলীগের বিচার বলতে ছাত্রলীগ তো নিষিদ্ধ হয়ে গেছে এবং ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে ধরে ধরে বিচার আওতায় আনা হচ্ছে যতগুলো আছে। ওনারাও হচ্ছে যত ছাত্রলীগ ওনাদের সামনে পড়বে তাদেরকে ধরিয়ে দিবে, এটাই তো চাওয়া। কিন্তু হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিটিতে আবার ছাত্রলীগের কেউ জায়গা পেয়ে যাবে, কমিটির বিভিন্ন পদ পেয়ে যাবে, সেটা যেন না হয় আমরা সেদিকেও দৃষ্টি রাখার জন্য বলবো। তো এই জায়গায় তারপরে রাতের দিকে সাধারণ শিক্ষার্থীরা হলগুলা থেকে মিছিল বের করে এর প্রতিবাদ জানিয়েছে যে তারা ডাকসু চাই। তো পরবর্তী দিয়ে এরপরে এই ব্যাপারে যখন ওনারাও হয়তো ভিডিওটা দেখেছেন, দেখে যখন বুঝতে পারছেন যে হচ্ছে ওনারা ডাকসুর বিরুদ্ধে কথা বলছে, তখন হচ্ছে শিক্ষার্থীদের চাপ অনুভব করে ওদেরকে শোকজ করেছেন। শোকজ করে আবার পরবর্তীতে যে কোনো বিষয় নিয়ে হয়তো অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে আলোচনা আবার সেই শোকজ উইথড্র করেছেন। সব মিলিয়ে একটা গোঁজামিল। পরবর্তী দিন আবার অস্বীকার করা হয়েছে যে হচ্ছে আপনি যে বক্তব্য তুলে ধরলেন, আমি আপনার বক্তব্য থেকে একটু স্পষ্ট হতে চাই। আপনারা যতটুকু তথ্য পেয়েছেন, অর্থাৎ আপনিও যেটুকু তথ্য পেয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে, জি সেটা বিশ্ববিদ্যালয় থেকেই তো তথ্যগুলো এসছে। সেই তথ্য যতটুকু পেয়েছেন সেখানে আপনি দুটো বিষয় বলেছেন। যে প্রথম হচ্ছে যে আওয়ামী পন্থী বা আওয়ামী লীগ পন্থী যে সদস্যরা, সিন্ডিকেট মেম্বাররা ছিলেন, তাদেরকে কেন আমন্ত্রণ জানানো হলো সেটা নিয়ে একটা প্রতিবাদ ছিল। সেটা তো সমস্ত শিক্ষার্থীদেরই ছিল, সেটা তো ছাত্র দলেরই ছিল, অন্যান্য শিক্ষার্থীদেরও ছিল। তাহলে আপনি যে দ্বিতীয় অংশটা বলেছেন ওইটার থেকেই কি মানে ছাত্রদল এবং শিক্ষার্থীরা মুখোমুখি হয়েছে? শিক্ষার্থীরা মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে একদম। পরবর্তীতে এটা নিয়ে দুইটা মিছিল হলো। সেদিন রাতেই হলগুলা থেকে হচ্ছে এর প্রতিবাদে প্রতিটা হল থেকে মিছিল বেরিয়েছে, যেটা আমরা হচ্ছে
15ই জুলাই দেখেছি শেখ হাসিনা রাজাকার বলা পরে যেরকম হলগুলো থেকে মিছিল এসেছিল, ঠিক একই রকম বিষয়টাও আমরা পরিলক্ষিত হচ্ছে। পরবর্তীতে এটা বিষয়টা হচ্ছে ছাত্রদল একবার শোকজ করলো, পরবর্তীতে আবার হচ্ছে যে কোনো কারণে সেই শোকজ উদ্যোগ করলো, পর আবার অস্বীকার করলো যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, আমরা শোকজ করাটা ভুল হয়েছে। তাহলে শোকজটা কেন হলো? জি, আপনার কাছে আমি আবারও আসবো, আপনাকে নিঃসন্দেহে শুনবো। আমি একটু শুনতে চাই, নাসিরউদ্দিন নাসির তো রয়েছেন আমাদের সাথে। একবার বলা হলো যে না, একদম অভিযোগটাই অস্বীকার করা হলো না, আমাদের মানে ছাত্রদলের পক্ষ থেকে যে অভিযোগ অস্বীকার করা হয়েছে, এটাও গণমাধ্যমে এসছে। আবার বলা হচ্ছে যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে শোকজ বা কারণ দর্শানোর নোটিশ যেটাকে আমরা বলি সেটা পাঠানো হয়েছে। সাংঘর্ষিক হয়ে যায় না? অস্বীকার করলে আবার নোটিশ কেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেটি হচ্ছে সেটি আমরা আগে আমাদের ডাকসুর বিষয়ে আমাদের অবস্থান আমরা পরিষ্কার করতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে কোনো একক ছাত্র সংগঠন বা সব ছাত্র সংগঠনের সম্মিলিত প্রয়াস থেকে যে কোনো ছাত্র সংসদ নির্বাচন বা ছাত্র সংসদের প্রতিনিধি যে কোনো বিষয় সেটি অনেক বেশি গুরুত্ব আরোপ করে, এবং আমরা এই গুরুত্ব আরোপকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসু সহ বাংলাদেশের সকল ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছে। আমরা আগেও করছি, আজকে আপনার মাধ্যমে করছি। একই সাথে আপনি যেটি আমরা বারবার যেটি গণমাধ্যমে বলছি সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল সেই প্যাসিবাদে আপনি দেখেছেন যে ছাত্রলীগের সন্ত্রাসী ব্যতীত বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো ক্যাম্পাসে যেতেই পারেনি। সাংগঠনিক অবস্থা তো অনেক পরের বিষয়। সেই জায়গা থেকে আমরা বলেছি শিক্ষার্থীদেরকে একটি ন্যায্য সময় দিতে হবে, অপরাপর সকল ছাত্র সংগঠনগুলোর মধ্যে তারতম্য বোঝার জন্য, জানার জন্য এই সময়টুকু নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে প্রথম আমাদের বিষয়। পরবর্তী বিষয় হচ্ছে আপনি জানেন 2019 সালে সর্বশেষ যে ডাকসু অনুষ্ঠিত হয়েছিল সেই ডাকসু আমরা দেখেছি 2014, 18, 24-এ যেরকম বাংলাদেশে যে ভোট ডাকাতি হয়েছে সেরকম আমরা ছাত্র সংসদ নির্বাচনে সেটি দেখেছি। আমরা দেখেছি কুয়েত মৈত্রী হলে কিভাবে আগের রাতে ব্যালট চিন্তাই করা হয়েছে, রোকে হলে করা হয়েছিল, এবং প্রত্যেকটি ছেলেদের হলে কৃত্রিম লাইন তৈরি করে গণমাধ্যমে এক ধরনের দেখানো হয়েছিল, কিন্তু কেউ আসলে ভোট দিতে পারেনি। সেরকম একটি বিতর্কিত ডাকসু যে আইন বলে হয়েছিল, বিশেষ করে 73 অধ্যাদেশে বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে, সে আদেশটি আমরা সংশোধন বিয়োজনের জন্য আমরা বিশ্ববিদ্যালয় বিশেষ করে সেগুলো আমরা বিশ্ববিদ্যালয়কে জানিয়েছিলাম। এবং একই সাথে আপনি জানেন যে সিনেট এবং সিন্ডিকেট যেটি 19 সদস্য যে সিনেট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটি আওয়ামী লীগের দোসর রয়েছে কমপক্ষে 13 জন, যারা গত 15.5 বছর ধরে আওয়ামী লীগ যে প্যাসিবাদ তৈরি করেছিল সেই প্যাসিবাদের একদম একনিষ্ঠ দালাল ছিল সরাসরি। এবং এই প্যাসিবাদকে টিকিয়ে রাখতে যারা গণমাধ্যমে পত্রিকাতে বক্তব্য বিবৃতি দিয়েছে সেই সকল প্যাসিবাদের দোসররা এখনও সিনেট সিন্ডিকেটে রয়েছে। আমরা মনে করছি এই সংশোধনীগুলো আনার আগে অবশ্যই সিনেটের যে যাবতীয় যে তাদেরকে পরিবর্তন অথবা আইনের মধ্যে দিয়ে সেগুলো করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এখন যেটি বক্তব্য বলা হচ্ছে সেটি আমরা মনে করছি জটিলতার দোহাই দিয়ে যদি আপনি যদি মনে করেন যে সিনেট সিন্ডিকেটকে পরিবর্তন সংযোজন করা, তাদেরকে সরিয়ে দেওয়া, এটি এক ধরনের জটিলতা করে যদি আপনি প্যাসিবাদের দোষকদের রেখে আপনি যদি ডাকসু নির্বাচন করতে চান, সেটি সুস্থ হোক অথবা অসুস্থ যেটি হোক, এটি আমরা মনে করছি জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের সাথে সরাসরি সাংঘর্ষিক। আপনি তো 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আপনি আওয়ামী লীগের কোনো প্যাসিবাদ যেখানে হয়েছিল বা প্যাসিবাদের যে কোনো দালাল দিয়ে আপনি সরিয়ে দিচ্ছেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন এর থেকে মুক্ত থাকবে? সেই দাবিটা তো সাধারণ শিক্ষার্থীদেরও ছিল, আমাদের ছিলই। সুতরাং আমরা মনে করছি যে অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন যেমন আমরা চাই, একই সাথে সংস্কারের প্রক্রিয়াগুলো আপনি এগিয়ে নিতে হবে। এর বাইরে যেটি হান্নান মাসুদ যেটি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে এখানে যে সিন্ডিকেট মিটিংটি হয়েছিল সেটি আমরা মনে করছি এখানে ডাকসুর কোনো এজেন্ডা আসলে ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর যেটি গণমাধ্যমে পরের দিন স্পষ্ট করেছেন, আমাদের ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলেছেন। আমরা মনে করছি এরকম প্রক্রিয়ায় গিয়ে সাংগঠনিক কাঠামোর বাইরে গিয়ে কথা বলাটি কোনোভাবে সমীচীন হয়নি, এই জন্য আমরা তাদেরকে শোকজ করেছি। কিন্তু এর বাইরে আরেকটি ব্যাখ্যা রয়েছে, সেটি হচ্ছে আপনি জানেন যে ওই দিন রাতের বেলা বিশেষ করে শিবিরের কিছু নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী কিছু নেতৃবৃন্দ এক ধরনের প্রোপাগান্ডা তৈরি করেছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের বড় নেতা এখানে বসে রয়েছেন এবি সিদ্দিকী,
তিনি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন যে ছাত্রদলের নেতৃবৃন্দরা প্রক্টর এবং মাননীয় ভাইস চ্যান্সেলরকে যে লাঞ্ছিত করেছে, তখন তাৎক্ষণিক আমরা বিষয় পরীক্ষা নিরীক্ষা ব্যতীত যারা সেখানে গিয়েছে আমরা তাদেরকে শোকজ করেছি। কিন্তু পরবর্তীতে আপনি দেখেছেন মাননীয় প্রক্টর, মাননীয় ভাইস চ্যান্সেলর সমন্বয়ক ছিলেন, আপনি যেটা বললেন যে আপনারা কোনো ধরনের মানে যাচাই বাছাই ছাড়াই আগে কারণ দর্শানোর নোটিশ আমরা দিয়েছি দিয়েছেন। যে সেখানে কেন যেতে হবে, কারণ আমাদের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে, বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রক্টরের সাথে কথা বলার আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছে, আমরা রয়েছি। পরবর্তী সময় আপনি দেখেছেন গণমাধ্যমে আমরা প্রথম আলো ডেইলি স্টারকে কোট করছি, সেখানে মাননীয় ভাইস চ্যান্সেলর নিজে বিবৃতি দিয়েছেন যে আমরা আমাদের এজেন্ডাতে কোনো রকম ডাকসুর কোনো এজেন্ডা ছিল না, ছাত্রদলের যে সকল নেতৃবৃন্দরা ছিল সেখানে আমাদের সাথে তাদের নর্মাল কথাবার্তা হয়েছে, সেজন্য আমরা সেটি উদ্রহ করেছি। কিন্তু তারপরও আমরা মনে করছি যে এই সাংগঠনিক কাঠামোর বাহিরে গিয়ে মাননীয় ভাইস চ্যান্সেলর, মাননীয় প্রক্টরের সাথে এইভাবে কথা বলাটাই সমীচীন হয়নি। সে বিষয়ে আমরা মাননীয় প্রক্টর স্পষ্ট যেটা করছি। বলেছেন, আমি সেই জায়গায় একটু আসি। নাসিরউদ্দিন নাসির তিনি তো বলেছেন যে প্রতিবাদের ভাষা তো একটু উচ্চস্বরেই হয়, সেজন্য তিনি এইভাবে বলেছেন। কিন্তু তাহলে সেই প্রতিবাদের ভাষাটা উচ্চস্বরে হলে তো সাধারণ শিক্ষার্থীরাও প্রতিবাদ করেছে, তাহলে সেই অভিযোগটা কেন শুধু ছাত্র দলের কাছে এসে ভিড়ল? না, আমরা তো বলছি যে আমাদের যে তিনজন নেতৃবৃন্দ সেখানে গিয়েছে তারা সাংগঠনিক নিয়ম বাহিরে তারা মাননীয় ভাইস চ্যান্সেলর অথবা মাননীয় প্রক্টরের সাথে কথা বলতে গিয়েছেন। আমাদের তো কথা বলার গ্রাউন্ড রয়েছে, আমরা নিজেরা যেতে পারি, অথবা আমাদের ছাত্রদলের স্ট্রাকচার রয়েছে, তারা গিয়ে মাননীয় ভাইস চ্যান্সেলরের কাছে প্রতিবাদ জানাতে পারে, সেটি লিখিত হোক অথবা মৌখিক হোক, সেজন্য আমরা আসলে তাদেরকে শোকজ করেছি, এটি এই পর্যন্ত। কিন্তু যেরকম প্রোপাগান্ডা তৈরি করা হয়েছিল বিশেষ করে শিবিরের কিছু নেতৃবৃন্দুর সাথে এবং বৈষম্য বিরোধীদের কিছু নেতৃবৃন্দরা সে প্রোপাগান্ডা করে ক্যাম্পাসে এক ধরনের হাইপ তুলে ছাত্রদলের বিরুদ্ধে একটি মিছিল করেছে, কিন্তু পরের দিন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি সেটি আমরা দেখেছি কোনোভাবে এরকম কোনো ঘটনা আসলে সেদিন রাতে হয়নি। কিন্তু আমি এই জায়গাটা আরেকটু স্পষ্ট হই, কেন কারণ দর্শানোর নোটিশ গেল সেটা আপনি একদম পরিষ্কার করে দিয়েছেন। কিন্তু তাহলে মানে যাচাই বাছাই ছাড়া প্রথমে শুধুমাত্র আপনাদের যে দলের শৃঙ্খলা ভঙ্গ, কেন ওখানে আপনি বলছেন যে ওখানকার সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, তাদের বাইরে বা আলোচনা না করে কেন গেল, সেই জন্য তাদেরকে সেই নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু পরে আবার যাচাই বাছাই করে কি অস্বীকার করা হলো যে না ছাত্রদল এরকম কিছু করেনি? না, সেটা কেন আসলে? না, সেটি আসলে এই জন্যই যে যেদিন মধ্যরাতে যে ঘটনা ঘটেছে, বিশেষ করে যে মিছিল হয়েছে, সেই মিছিল হয়েছে একটা প্রোপাগান্ডার উপর ভিত্তি করে, সেই প্রোপাগান্ডার স্ট্রাকচার তৈরি করা হয়েছে, বয়ান তৈরি করা হয়েছে, মাননীয় প্রক্টর, মাননীয় উপাচার্যকে লাঞ্ছিত করা হয়েছে। সুতরাং এরকম একটি ঘটনা যখনই যেই কোনো ছাত্র সংগঠন শুনলে এটি আমরা নিজেরাই আসলে কষ্ট পেয়েছি, কিন্তু তাৎক্ষণিক আমরা আসলে শোকজ করে তাদেরকে ডেকেছি কেন এরকম ঘটনা ঘটলো। আমরা রাতের মধ্যে সেটি পরীক্ষা নিরীক্ষা করেছি, সকালবেলা গণমাধ্যমে বক্তব্য দেখেছি এরকম কোনো ঘটনা ঘটেনি, এবং ছাত্রদলের কোন নেতা কর্মীরা মাননীয় ভাইস চ্যান্সেলর, মাননীয় প্রক্টরের সাথে কোনো দুর্ব্যবহার করেনি, আমরা সেটি নিশ্চিত হয়েছি। তখন আপনারা নিশ্চিত হলেন এবং আপনি আপনার এই প্রথম বক্তব্যে স্পষ্ট করলেন আমি যে প্রশ্নটা তুলেছিলাম সেই জায়গাটা। আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে তাহলে আমি একটু আসি যে প্রোপাগান্ডার যে জায়গাটা, যেটা নাসিরউদ্দিন নাসির বলছেন যে প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডাটাকে আপনার কাছে, আপনিও নিঃসন্দেহে সেই স্ট্যাটাস হয়তো দেখেছেন বা সেটা সম্পর্কে জানেন, আপনি কি মনে করছেন যে ওটা শুধুমাত্র ছাত্রদলকে বা বিরোধিতা করে কোনো ধরনের প্রোপাগান্ডা? না, এখানে একটা বিষয় হচ্ছে, ভাই বলছেন যে হচ্ছে বিশ্ববিদ্যালয় আমাদের একজন সমন্বয়ক এবি সিদ্দিকী, আমি এখানে বলছি এবি সিদ্দিকীর নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 158 জনের মধ্যে কোনো সমন্বয়ক নেই, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এবি সিদ্দিকী নামে। সেকেন্ড বিষয়টা হচ্ছে মানে আমি খুবই কষ্ট পেলাম, ছাত্রদলের এত ইতিহাস ঐতিহ্য, একটা প্রোপাগান্ডা মানে ভাইয়ের ভাষ্যে যেটা প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডায় ইনফ্লুয়েন্স হয়ে ছাত্রদলের একনিষ্ঠ 3 জন কর্মীকে শোকজ করে দেওয়া হলো। পরবর্তীতে যখন বুঝতে পারলো যে আসলে এটা প্রোপাগান্ডা ছিল, তখন এটা উইথড্র করা হলো, তাদের সম্মানহানি হয়েছে। যেহেতু আছে ওনাদের ভাষ্যে যদি প্রোপাগান্ডা হয়ে থাকে তাহলে বিষয়টা আমি এমন মনে করি। সরি, আমি একটু নামটা ভুল বলেছি, এবি সিদ্দিকী না, এবি জোবায়ের, আমি একটু সংশোধন করছি, সরি, এবি জোবায়ের। তিনি আসলে গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন যে ছাত্রদলের নেতৃবৃন্দরা মাননীয় প্রক্টর, মাননীয় ভাইস চ্যান্সেলরকে লাঞ্ছিত করেছে। আমি দুঃখিত যে নামটা ভুল বলেছি, এবি জোবায়ের। প্রতিবাদের ভাষা একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ট্যাটাস এখনো পরীক্ষা করতে পারে। কথা ওটাই, প্রতিবাদের ভাষা যখন হচ্ছে একটু উঁচু হয়েছে তখন অন্য শিক্ষার্থীদের কাছে মনে হয়েছে যে স্যারের সাথে খারাপ আচরণ করা হয়েছে, সেজন্য হতে পারে। তবে বিষয়টা এটা স্পষ্টত যখন ভিডিওটা এখনো ঘুরতেছে স্যারের সাথে কি নিয়ে কথা হয়েছে, সেখানে ডাকসুর আলোচনা যেন না হয়। যদিও ডাকসু নিয়ে আলোচনা, সেই সিন্ডিকেট সবাই কোনো ধরনের ছিল না, কোনো ধরনের এজেন্ডাই ছিল না,
তারপরও ছাত্রদলের কয়েকজন নেতৃবৃন্দ সেখানে ভিডিওতে স্পষ্টতই আছে, তারা ডাকসু নিয়ে স্যারকে বলতেছিল যে হচ্ছে ডাকসুটা জানা না আছে, সেটা কি ডাকসু নিশ্চিত বিষয়টা হওয়া cancel গিয়েছে হবে। মানে সেটা একদম আপনার নিশ্চিত মিডিয়াতে কোনো আপনারা ছেড়েছেন তো, আপনাদের কাছ থেকেই দেখেছি। নিশ্চিত কি কোনো তথ্য এসেছে যে একদম সেই হ্যাঁ, ভিডিওটা আছে, সভাকে স্যারের অনুরোধ সাথে করা কথা বলা- হয়েছে এজেন্ডার বাইরে গিয়ে স্যারের সাথে কথা বলার আলোচনা ভিডিও কথা বলার রয়েছে, কিন্তু ভিডিওটা আছে, ডাকসু কথা কি বন্ধ বলা করতে হচ্ছে হবে, সেটাও আছে ডাকসু সেখানে। চাই না এরকম ডাকসু কোনো চাই না, ডাকসু নিয়ে যেন এই সিন্ডিকেট সবাই যেন আলোচনা না হয়। আলোচনা আসলে নাসির, আমি আসেনি। আপনাকে আবার শুনবো এরকম ডাকসু নিয়ে পালাক্রমে, যেন আপনি এই তখন সিন্ডিকেট বলবেন, সবাই জি আপনি আলোচনা বলুন। না হয় সেই দাবিটা তাদের মুখে ছিল, এবং সাধারণ শিক্ষার্থীরা যখন প্রতিবাদ করবে তখন এটাকে আবার হচ্ছে কারো উপর চাপিয়ে দেওয়া, কারো দায় শিবিরের উপর, বৈষম্য বিরোধীর উপর চাপিয়ে দেয়া, এটা হচ্ছে সেই আমরা বাচ্চাকাল থেকে যে রাজনীতি দেখে এসেছি যে হচ্ছে যখন কেউ প্রতিবাদ করে তখন তাকে জামাত শিবির বানিয়ে দেওয়া বা হচ্ছে বিএনপি বানিয়ে দেওয়া, যেটা হয়ে আসে সেটা হয়েছে। এবি জুবাইর কি বল না, এবি জুবাইর একটা বলেন পার্সন আপনার না, তো পার্সন আপনি তার দায় নেবেন না। এই নিয়ে যদি আমার হচ্ছে- ছাত্র না, না, না। দলের আমার এত হাজার হাজার আমি- নেতাকর্মী, এই আপু নিয়ে- একটু বলি, আমার এত হাজার এই হাজার নিয়ে- নেতাকর্মীর মধ্যে যে দুইজন সেখানে গিয়েছে তাদের দায়িত্ব আমি নিয়েছি, আমি- আর আপনি জি, এবি জুবাইর আমি সমন্বয়ক আমি 153 নাসিরউদ্দিন জনের নাসির, মধ্যে তার দায় আপনাকে আপনি কেন অনুরোধ নেবেন করছি না? নাসিরউদ্দিন আপনাকে নাসির, নিতেই হবে। আপনি প্লিজ আমরা দায় এখন আপনি নিচ্ছি না, সেটা বলতেছি না। আমি আপনি বলতেছি নিশ্চয়ই আপনার কাছে আমি যখন আসবো মিছিল বলবেন। করছে কয়েক হাজার, তাহলে হচ্ছে সেটা এক না, এবি আমি জুবাইর, নাসিরউদ্দিন এক এবি নাসির, জুবাইর এরকম নাসিরউদ্দিন একটা- নাসির যে প্রশ্নটা তুলেছে সেটা নিয়ে আমি আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। তিনি বলেছেন ওনার নাম এখন উনি একদম ঠিকঠাক ভাবে নামটা বলবার চেষ্টা করেছেন, এবি জোবায়ের। আপনি কি এবি জোবায়ের নামে সমন্বয়ক রয়েছে, এটা কি হ্যাঁ, দায়িত্ব আমাদের নিয়ে বলবেন এবি কিনা? জুবাইর নামে একজন সহসমন্বয়ক আছেন। তার কি পোস্ট আপনি দেখেছেন কিনা? না, আমি পোস্টটা দেখি নাই, ভাই বলেছে যেহেতু সেটাকে আমি মেনে নিচ্ছি যে ভাই হয়তো দিয়েছে, আমি দেখে নিজে বলেছে। দেখেছি, আমি নিজে তো দেখেছি। সে তো বিষয়টা মেনে হচ্ছে, নিয়েছে। আমি বলতে জি। চাচ্ছি কয়েক হাজার স্টুডেন্ট মিছিল করেছে এক এবি জুবাইরের পোস্টে, তাও ছাত্রদল মতো এত বড় একটি সংগঠনের বিরুদ্ধে ভাই জাস্ট চাই এবি জুবাইর। আর বিষয়টা হচ্ছে আরেকটু বিষয়, কথা কিন্তু দুইটাতে এবি জুবাইর কি বলেছে যে হচ্ছে শিক্ষকদের সাথে খারাপ আচরণ করা হয়েছে এরকম পোস্ট দিয়েছে। তো তো যখন বলছে প্রতিবাদের ভাষা একটু উঁচু হয়, যখন এই ভিডিও দেখে তখন সাধারণ কিছু শিক্ষার্থী তো মনে করতেই পারে যে এটা সারা সাথে খারাপ আচরণ করা হচ্ছে, তখন তো এটা বলতেই তাহলে পারে আপনার তারা। এটা যৌক্তিক মনে হয় না যে একটা এটা- পোস্টের ভিত্তিতে কয়েক হাজার শিক্ষার্থী নেমে এটা আপনার যাবে, কাছে এটা যৌক্তিক একজন মনে উপর হচ্ছে না? ভাই- আমি এই জায়গাটা থেকে আপনার কাছে পরে আসব, কিন্তু একটা পোস্টের জন্য বলা হয়ে থাকে যে একটা মব কালচার তৈরি হয়ে গেছে বিশ্ববিদ্যালয়গুলোতে। আমি এটা পরে শুনবো, আপনি ভালোভাবে বলতে পারবেন। তারপর হচ্ছে জি। দায় যে একজন জি, উপর দেওয়া হচ্ছে, আপনি কারণ সাধারণ আপনি শিক্ষার্থীদের কতটা মনে যুক্তি যে- খুঁজে পান আমি আপনার কাছে নিঃসন্দেহে তখন এসে শুনবো। আমি নাসিরউদ্দিন নাসির, আপনার জায়গায় এখন আসি। উনি তো বললেন, উনি দায়িত্ব নিয়েই বলছেন, আপনার সাথে একমত পোষণ করেছেন যে হ্যাঁ এরকম একটি পোস্ট হতেই পারে, এবং সেই পোস্ট থেকে একদম এত মানে যেখানে আপনাদের সাথে সাধারণ শিক্ষার্থী যদি বলা হয় যে তাদের তো কোনো মতবিরোধ ছিল না, সবাই আওয়ামীপন্থী মেম্বারদের ওখানে চাচ্ছিল না, তাহলে কেন এইটারকে প্রোপাগান্ডা আপনাদের মনে হচ্ছে আলাদাভাবে? আসলে আপনাকে একটি অন্য গল্প বলছি তাহলে। এই যে 2-3 দিন আগে আপনি দেখেছেন আমাদের এই যে নূর এবং রাশেদের একজন সহকর্মী, কি জানি নাম, ফারুক হাসানের উপর হামলা হয়েছে। আপনি দেখেছেন যে একটি সমাবেশে উনি গিয়েছেন, যারা সমাবেশে ওনাকে দাওয়াত করেছেন তারাই হামলা করেছে, কিন্তু হামলা করার পর তারা হামলা করার সময় বলেছে যে আমরা ছাত্র দলের নেতাকর্মীরা হামলা করেছি, এবং এই নিয়ে গণমাধ্যমে শুরুতে ব্যাপক সংবাদ পরিবেশিত হয়েছে। আমরা যখন ওনার সাথে ফোনে কথা বললাম, নূর রাশেদের সাথে আমরা যখন কথা বললাম, তখন বলছে ভাই ওকে বিভ্রান্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নাম বলা হয়েছে, সেই জন্য সে নাম বলেছে। কিন্তু এর মধ্যে 2 ঘন্টা চলে গিয়েছে, প্রায় সকল গণমাধ্যমে এটি নিউজ হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা প্রোপাগান্ডা তৈরি করে, বিশেষ করে এই যে গত 15.5 বছর ধরে যারা গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করেছে, তারা তো এটি একদম সারা দেশে এক ধরনের ভাইরাল তৈরি করেছে। কিন্তু 2 ঘন্টা পরে ফারুক, নূর, রাশেদ সবাই গণমাধ্যমে এসে বক্তব্য দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কাছে তারা দুঃখ প্রকাশ করেছে যে নাম বলার কারণে তারা এই ধরনের সংবাদ তারা সংশোধিত করেছে। কিন্তু তার আগে বিভ্রান্ত কারা করতে না, পারে? তার আগে আপনি দেখেছেন নিশ্চিত হতে পেরেছেন না কিরকম প্রোপাগান্ডা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে হচ্ছে। যারা হামলা করেছে তারা হামলা করার সময় বলছে যে আমরা ছাত্র দলের নেতাকর্মী, কিন্তু প্রকাশ্যে ভিডিওতে আমরা দেখেছি যারা তাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে তারা হামলা করেছে। সুতরাং প্রোপাগান্ডা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে হচ্ছে। আর এবি জুবায়ের যেটি এখানে আমি এখানে আরেকটু নাসিরউদ্দিন নাসির আপনাকে শুনতেই চাই, এটা বলে দায় এড়ানো কতটা যায় যে ছাত্র দলের নাম ভাঙিয়ে অন্য কেউ তাকে বাধ্য করেছে এই কথাটা বলবার জন্য? এই গল্প কি আমরা এত বছর শুনি নেই এই 15 বছরে, যে ছাত্রলীগ পরে এসে বলতো না আমাদের কোনো নেতাকর্মীর সাথে জড়িত না, আমাদের নাম ভাঙানো হয়েছে, এদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই? আমার বক্তব্য বুঝতে পারেননি।
যখন ফারুক হাসানের উপর হামলা হয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ, জি। তারা নিজেরাই হামলা করেছে, সেই সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিরা, যেটি গণমাধ্যমে স্পষ্ট প্রকাশিত হয়েছে। কিন্তু তারা হামলা করার সময় পিছন দিক থেকে কেউ একজন বলেছে যে আমরা ছাত্র দলের নেতাকর্মী। ফারুক এই বক্তব্য গণমাধ্যমে দিয়েছে, কিন্তু তার 2 ঘন্টা পরে সময় কি তারা এটা স্পষ্ট করেছেন যে তাদের দলের লোকজনই হামলা করেছে। এই দাওয়াত তো দিয়ে নিয়ে আপনাদের চ্যানেল 9 এই বক্তব্য পরবর্তীতে প্রকাশ করেছে। আপনি মনে হয় আমার বক্তব্য বুঝতে পেরেছেন। আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যে প্রোপাগান্ডা গত 5 মাস ধরে চলছে, সেই প্রোপাগান্ডার একটি হচ্ছে এই যে ডাকসু নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রক্টরকে লাঞ্ছিত করার ঘটনাটি, সেটি প্রকাশ করে যে কীরকম প্রোপাগান্ডা হচ্ছে। নতুবা এরকম কোনো ঘটনাই আসলে ঘটেনি। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে। এবি জুবায়ের হচ্ছে একজন সমন্বয়ক। আমরা এখন জানি যে এই ধরনের প্রোপাগান্ডা হচ্ছে, সেটাও এখানে আপনি বললেন। আমি বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আপনাদের দুজনকে আবারও শুনবো। সম্মানিত দর্শক, আপনার মত অনুষ্ঠানে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতি শেষে ফিরবো শীঘ্রই, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে। আজকে কথা হচ্ছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। আমি আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে আসি। প্রশ্ন একটা রেখেছিলাম যে প্রোপাগান্ডাকে কেন্দ্র করে এতগুলো শিক্ষার্থী জড়ো হওয়া, এই যে কথাটা রয়েছে, যে আপনি এটার যৌক্তিক কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না, কিন্তু মব কালচারের কথাটা যখন আসে, আমি তো বলতেছি এটা প্রোপাগান্ডা, নাসির ভাইদের কাছে প্রোপাগান্ডা, বাট আমরা যে ভিডিওগুলো দেখেছি সেখানে আমাদের কাছে প্রোপাগান্ডা মনে হয়নি। এমন হচ্ছে আমরা দুয়ে 4 মিলালেও একইটা মিলাতে পারি। যে হচ্ছে প্রক্টর বললেন যে হচ্ছে প্রতিবাদের ভাষা উঁচু হয়, তো ওনারা প্রতিবাদ করতে গিয়ে উঁচু ভাষায় কথা বলেছেন, সেটা আরেকজন শিক্ষার্থীর কাছে শিক্ষককে লাঞ্ছনা মনে হয়েছে, সে তো এটা বলতেই পারে। সুতরাং এটাকে আপনি কেন হচ্ছে এটাকে প্রপাগান্ডা ধরেই নিচ্ছেন? জি না, ওই শব্দটা থাক, ওই শব্দটা তো আসলে নাসিরউদ্দিন নাসির বলেছেন। কিন্তু এই যে আপনি তখন বললেন না যে একজন একটা পোস্ট দিয়েছে, তার পোস্টে এতগুলো শিক্ষার্থী নেমে পড়বে বিক্ষোভ মিছিল করতে, সেটা কি আসলে হচ্ছে না বিভিন্ন সময়? না না, সেটা হচ্ছে না। আসলে হচ্ছে যেটার বিরুদ্ধে মানুষের ক্ষোভ কেন হবে না? একজন সমন্বয়ক যদি ডাকে, আসবে না শিক্ষার্থীরা? আমি বলছি যার বিরুদ্ধে মানুষের ক্ষোভ থাকে, তখন হচ্ছে কোনো একটা বিষয়ে লিখলে তার বিরুদ্ধে তখন মানুষ আসে। কিন্তু আপনার কোনো ক্ষোভ নেই, আপনাকে ডাকলে তো আপনি যে কারো বিরুদ্ধে রাস্তায় নেমে যাবেন না। এই বিষয়টা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, যে সাইকোলজিক্যালি তার পছন্দ অপছন্দের ব্যাপার আছে। সে যেটা পছন্দ করে না, সে তার বিরুদ্ধে একটা অপেক্ষা থাকে নামার জন্য, তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য, তার বিরুদ্ধে রাজপথে নামার জন্য, রাস্তায় নামার জন্য। আর যেটা পছন্দের হয় তাকে শত প্রোপাগান্ডা দিয়েও তাকে আপনি সহজে টলাতে পারবেন না, টলানো যায় না, এটাই বাস্তবতা। সুতরাং হচ্ছে এটা কি পছন্দের মতো কোনো বক্তব্য যদি বলি ওই পোস্টের মাধ্যমে আসেনি? ধরুন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি যদি একটা পোস্টে দেখি যে আমার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসিকে, প্রক্টরকে অপমান করা হয়েছে, শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে, আমি ছুটে চলে আসবো না? আপনার সেই দিনের মিছিল যেটা হয়েছে, সেই মিছিলে শিক্ষক লাঞ্ছনা নিয়ে তেমন কোনো কথা ছিল? মিছিলের এটাই ছিল, ডাকসু আমার অধিকার, রুখবে এটা সাধ্যকার, এই ধরনের স্লোগানগুলো হচ্ছে ডাকসু চাই, ডাকসু চাই, এই ধরনের স্লোগানগুলো হয়েছে। তো হচ্ছে ছাত্র দলের বিরুদ্ধে নাম ধরো কোনো স্লোগানও হয় না শিক্ষার্থীদের পক্ষ থেকে। শিক্ষার্থীরা জাস্ট ডাকসুর দাবিতে ওরা যেটা পেয়েছে যে হচ্ছে, যে ভিডিওতে দেখেছে যে হচ্ছে ডাকসু যাতে আলোচনা না হয় ডাকসু নিয়ে, সেটা নিয়ে তারা হচ্ছে এটা নিয়ে যখন চাপ সৃষ্টি হচ্ছে দেখছে, তখন ছাত্ররা এটার বিরুদ্ধে নেমেছে। কারণ আপনার বিষয়টাকে বুঝতে হবে, শিক্ষার্থীরা ভাইয়েরা এটাকে যেভাবে উপস্থাপন করতে চাচ্ছেন বিষয়টা তো তেমন ঘটে নাই। আপনারা তো এটা কভার করেছেন, সেখানে ছাত্র দলের বিরুদ্ধে কোনো স্লোগান ছিল, সেখানে শিক্ষক লাঞ্ছনা নিয়ে কোনো স্লোগান ছিল? এবি জুবায়ের একটা পোস্ট দিতে পারে, সেটা সে কিভাবে দিয়েছে সেটা সে বলতে পারে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কেন নেমেছে? তারা তো রাজপথে নেমেছে ডাকসুর দাবিতে, এবং ডাকসু তাদের বক্তব্য ছাত্র দল নিয়ে কোনো কথা ছিল না। আমি আপনাদের দুজনকে একটু ছোট ছোট করে শুনি, তাহলে অনেক বিষয় শুনতে পারবো। নাসিরউদ্দিন নাসির, সেই জায়গাটায় আমি আরেকটি বিষয় আসতে চাই, যে ছাত্র শিবিরকে কেন্দ্র করে একটি কথা তো উঠেছে যে এই যে কোনো ধর্মকে পুঁজি করে যদি কোনো ছাত্র সংগঠন করে, সেটা একটা বোধহয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন মানে ফোরাম, আমি যদি ভুল না করি, যে সেখানে পরিবেশ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ছিল ধর্মভিত্তিক কোনো সংগঠন ক্যাম্পাসে এরকম কোনো রাজনীতি করতে পারবে না, সেজন্য অযোগ্য ঘোষিত হবে। তাহলে এই ছাত্র শিবিরকে কেন্দ্র করে আপনাদের কতটা আপত্তি রয়েছে, বা অন্যান্য ছাত্র সংগঠনের আপত্তি কতটা আপনি দেখেন? ধন্যবাদ জানাচ্ছি। আমি পুনরায় যেটি বারবার হান্নান মাসুদ বারবার উনি ডিনাই করছেন যে প্রোপাগান্ডা যে হচ্ছে, বা এবি জুবায়েরের পোস্টকে তিনি কোনোভাবে মার্জিন করে যাচ্ছেন, সেটি আমরা খুবই উদ্বেগের সহিত লক্ষ্য করলাম। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে সেই দিনের আলোচনায় শুরুতে যে ধরনের মব তৈরি করার চেষ্টা করা হয়েছে। এবি জুবায়ের তিনি হয়তো একটি পোস্ট দিয়েছেন, কিন্তু তার পোস্ট দেখা দেখি এরকম শত শত শিক্ষার্থী আরও পোস্ট দিয়েছে, এবং
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে যে প্রোপাগান্ডাগুলো হচ্ছে, এবং বিশেষ করে আপনি যে আলোচনাটা নিয়ে আসলেন, বিশেষ করে যারা গত 15.5 বছর ধরে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে, এখন প্রকাশ্যে রাজনীতি করার চেষ্টা করছে, তারা এরকম এই এবি জোবায়েরের যে পোস্ট থেকে অনুপ্রাণিত হয়ে তারা এরকম প্রোপাগান্ডা করে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল। এবং এটি তো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, কালবেলায় নিজেই সংবাদ করেছে কোনো ধরনের যাচাই বাছাই বিহীন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্যকে ডাকসু নিবৃত্ত করতে লাঞ্ছিত করেছে ছাত্রদল। কোনো ধরনের ওই নিউজটি করতে যে সম্পাদকীয় নীতি অনুসরণ করেনি কালবেলা পত্রিকা। সুতরাং একটা মব তো তৈরি হয়েছে, এবং মধ্যরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে প্রকাশ্যে স্লোগান হয়েছে একটি প্রোপাগান্ডা নিয়ে। আমরা আপনারা তো যাচাই বাছাই ছাড়াই নোটিশ দিয়ে দিয়েছেন, কারণ যেরকম গণমাধ্যমে যেরকম প্রকাশিত হয়েছে, গণমাধ্যমে তো গণমাধ্যম যখন সংবাদ প্রকাশ করে আমরা তো ধরে নিচ্ছি যে আপনি যখন স্যালান নাইট সংবাদ পরিবেশন করবে আমরা তো ধরে নিচ্ছি এটি বস্তুনিষ্ঠ হবে, কিন্তু গণমাধ্যমের আরও অনেক বেশি উচিত ছিল যেটি সম্পাদকীয় নীতি যাচাই বাছাই করা। আমরা সেটি বলছি। এর বাইরে আপনি যে প্রশ্নটি করলেন সেটি হচ্ছে যে সর্বশেষ যে ডাকসু, তার পূর্ববর্তী যে ডাকসু 90 পরবর্তী সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদে 19টি ছাত্র সংগঠন 13টি ছাত্র সংগঠন ঐক্যমতে পৌঁছেছিল, যে হচ্ছে যারা বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সময় যাদের মুক্তিযুদ্ধের সামগ্রিক বিষয়ে যে ছাত্র সংগঠনকে নিয়ে বিরোধিতা ছিল, যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, সেই সংগঠন ছাত্র শিবিরের রাজনীতি নিয়ে এক ধরনের পরিবেশ পরিষদে এক ধরনের লিখিত অথবা মৌখিক এক ধরনের সমঝোতা ছিল, সেটি হচ্ছে ছাত্র শিবিরের রাজনীতি করা নিষিদ্ধের বিষয়। কিন্তু 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এক ধরনের আত্মপ্রকাশের রাজনীতি ঘটেছে। আমরা সেই আত্মপ্রকাশকে আমরা স্বাগত জানিয়েছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের যে কোনো ছাত্র সংগঠন গোপন তৎপরতার মাধ্যমে জনসম্পৃক্ত রাজনীতি করা আদৌ কখনো সম্ভব নয়, কিন্তু গত 15.5 বছর ধরে সেই সংগঠন বিশেষ করে ছাত্রলীগের বিভিন্ন আশ্রয় প্রশ্রয় গ্রহণ করে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে তারা রাজনীতি করেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র শিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক আত্মপ্রকাশ ঘটেছে, তাদেরকে আমরা গণমাধ্যমে দেখেছি যে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে তারা দায়িত্ব পালন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা তাদের বিভিন্ন হাস্যরস ছবি আমরা ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীদের সাথে দেখেছি। সুতরাং এরকম একটি ছাত্র সংগঠনকে মূলধারার ছাত্র রাজনীতিতে নিয়ে আসার অর্থ হচ্ছে এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। এবং একই সাথে আমরা একটু পূর্বে আরেকটি লাইন আমরা যোগ করতে চাই, সেটি হচ্ছে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান যখন চলমান ছিল, যখন 7ম দফা নিয়ে আলাপ আলোচনা চলছিল, তখন 7ম দফায় দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার মতো একটি যে আত্মঘাতী দফা সেখানে আলাপ আলোচনা হচ্ছিল, তখনই আমরা সেই দফার বিষয়ে আমরা বিরোধিতা করেছিলাম। এবং 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখেছেন বিভিন্ন ক্যাম্পাসগুলোতে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য মানববন্ধন করেছিল। প্রত্যেকটি মানববন্ধন করেছে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। আমরা যদি এক্সাম্পল করি তাহলে আমরা আপনাকে বলতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক মাজারুল ইসলাম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সম্মুখে তিনি মানববন্ধন করেছিল, ঠিক 2 দিন পরে তিনি ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক হয়েছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যিনি সাধারণ সম্পাদক হয়েছেন, তার নেতৃত্বেও দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার মানববন্ধন হয়েছিল। তার ঠিক 21 দিন পরে আমরা দেখেছি তিনি ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হয়েছে। সুতরাং যারা প্রকাশ্যে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে চায় সেরকম একটি সংগঠনকে মূল ধারার ছাত্র রাজনীতিতে আমন্ত্রণ করানোর অর্থ হচ্ছে ছাত্র রাজনীতি বন্ধ করা, সহযোগিতা করা। এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমরা মনে করছি। আব্দুল হান্নান মাসুদ, আপনাকে ওই একই জায়গায় শুনতে চাই, আপনি কি এটাকে আত্মঘাতী মনে করেন? সিদ্ধান্ত হবে আসলে হচ্ছে আত্মঘাতী দফা 7ম দফা, যে দলীয় লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতি। আত্মঘাতী বলতে কাদের, আত্মঘাতী দফাটা কাদের কাছে মনে হয়? যারা দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি টিকিয়ে রাখতে চায় তাদের, যারা হচ্ছে দীর্ঘ সময় ধরে ডাকসু বন্ধ করে রেখেছে পরিবেশ পরিষদের নাম দিয়ে। আজও পরিবেশ পরিষদের নাম যখন কানে বাজে তখন আমার কাছে মনে হয় যে 1992 সাল থেকে 2024 থেকে আবার 2050 ডাকসু আর হবে না, ডাকসু আর এদেশের মানুষ চোখে দেখবে না। পরিবেশ পরিষদের নাম দিয়ে বাংলাদেশ, এটা কোনো মানে হচ্ছে আপনার অথরাইজড বডি না যে হচ্ছে এটা কোনো ডিসিশন নিবে। এটা পরিবেশ পরিষদের সকল ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন বসে, যখন হচ্ছে কোনো ডাকসু ছিল না তখন হচ্ছে যাতে 1 বছরের জন্য অন্তত হচ্ছে প্রতিষ্ঠান ইয়ার সাথে বিশ্ববিদ্যালয়ের সাথে প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে চলবে, এই কারণে ঘটিতেছে। কিন্তু তারপরে সেই পরিবেশ পরিষদের নাম দিয়ে আজকে কত বছর ছাত্র সংসদ নির্বাচন নেই, এই দায়টা কার? 1992 থেকে বন্ধ হয়েছে বিএনপির আমল, এরপর 2001 থেকে 6 আবার বিএনপি ছিল, এখন আবার আইসা যে ডাকসুটা দিবে আমাদের আর বিশ্বাস হচ্ছে না। কারণ
ডাকসু হলে ওই যেটা ওনাদের কাছে আত্মঘাতী মনে হয় যে হচ্ছে লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতি চালু করার কথা যখন বলা হয়, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের কথা বলা হয়, তখন হচ্ছে লেজুর ভিত্তিক দলগুলোর কাছে সপ্তম দফা আত্মঘাতী হবে, এটা বাস্তব। কিন্তু সাধারণ শিক্ষার্থীর মতামত কি? সাধারণ শিক্ষার্থীর জন্য প্রয়োজন ফুল করা হোক, প্রয়োজন হচ্ছে ভোট দেওয়া হোক, এই যে হা না ভোট যে হচ্ছে দলীয় রাজনীতি ছাত্র রাজনীতি চাই নাকি চাই না। বাংলাদেশের যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বা বিশ্ববিদ্যালয়গুলো যদি বলি, সেখানে ছাত্র সংসদে আমি একটু শেষ করি, তারপর নিঃসন্দেহে আপনি বলবেন, সেখানে আপনি কি এটা মনে করছেন যে এরকম দলীয় যে মানে একদম দলীয় বলতে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের সহযোগী সংগঠন হিসেবে যে ছাত্র সংগঠনগুলো আছে সেগুলোর বাইরে এমনি ছাত্র সংসদ হওয়া উচিত, এটা মনে করছেন? না না, আপনার কাছে আমাদের মানে সেটা পৃথিবীর অন্য দেশে তো উদাহরণ আছে এরকম। অন্য দেশে আপনার হচ্ছে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র, যে পশ্চিমের কান্ট্রিগুলোতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নেই, অন্যভাবে আপনার রয়েছে। অবশ্যই হচ্ছে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতির কথা বলি। ছাত্র সংসদকে আটকে রেখে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কতটা কুফল বয়ে আনতে পারে 92 থেকে আজ পর্যন্ত আমরা দেখে এসেছি। নিয়মিত গণরুম গেস্ট রুম কালচার 90 থেকে চালু, গণরুম গেস্ট রুম কালচারের মাধ্যমে মানে হচ্ছে হলগুলোর নিয়ন্ত্রণ নেওয়া, যাতে ছাত্র সংসদ নেই, ছাত্র প্রতিনিধি নেই, যেই দল ক্ষমতায় থাকে তার নেতারাই মনে করে যে হচ্ছে আমি হচ্ছে প্রতিনিধি, আমি হচ্ছে ছাত্রদের নেতা, কিন্তু ছাত্ররা নিজেরা নিজেদের নেতা বাছাই করার কোনো সুযোগ থাকে না। এই দায়টা অবশ্যই হচ্ছে এই যে ছাত্র দলকেও নিতে হবে। কেন হচ্ছে তাদের দল ক্ষমতায় থাকাকালীন থেকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে, এখন কেন আবার হচ্ছে এই যে আমি বলতেছি এবার যদি 92 কারা ক্ষমতায় ছিল, ক্ষমতা এখানে তো সরকার তো ডাকসু নির্বাচন না না না, ডাকসু নির্বাচন করবে, এটা জাতি বিশ্ববিদ্যালয়, এই দেশের মানুষ জানে বিশ্ববিদ্যালয় কি হচ্ছে না হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন করে, সরকারের মতামত নেই করে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করতে দেয়া হয় নাই, এটা বাস্তবতা। কারণ সেই পরিবেশ ছাত্র সবচাইতে বড় বিষয় হচ্ছে সবচাইতে বড় বিষয় যে দল ক্ষমতায় থাকে সেই দলের ছাত্র সংগঠন চাইলে ছাত্র সংসদ নির্বাচন হতে পারে। কারণ হচ্ছে তারাই হচ্ছে মূলত হচ্ছে সেখানে দখলদারিত্বের রাজনীতি বন্ধ করার, দখলদারিত্বের রাজনীতি তারা বজায় রাখে। দখলদারিত্বের রাজনীতি বন্ধের জন্য অবশ্যই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা একা একা সিদ্ধান্ত নিতে পারে না, আমরা ডেকেছি, আমরা বলছি যে সবাই মিলে আলাপ আলোচনা করে, যেহেতু আগের ছাত্র রাজনীতি ছাত্রদের কল্যাণে কাজ করতে, আপনি আমার কথাটা একটু শেষ করতে দিতে হবে। আমরা সব ছাত্র সংগঠনের সাথে বসেছি, বসে আমরা বলেছি যে হচ্ছে সকলে মিলে বসে একটা রূপরেখা তৈরি করা হোক, একটা ঐক্যমতে আসা হোক, যেহেতু 90 পরবর্তী থেকে আজ পর্যন্ত ছাত্র রাজনীতি ব্যর্থ হয়েছে ক্যাম্পাসগুলোতে সুষ্ঠু পড়াশোনার পরিবেশ তৈরি করতে, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি করতে, সেহেতু হচ্ছে নতুন কিভাবে কোন রূপরেখার মাধ্যমে নতুনভাবে ছাত্র রাজনীতি চলতে পারে, ছাত্র দল আসেন, ছাত্র শিবির আসেন, ছাত্র ইউনিয়ন আসেন, কিন্তু ওনারা একটা ছোট্ট ইস্যু দেখে মানে হচ্ছে এগুলোকে অ্যাভয়েড করার জন্য যা কিছু করার আর কি সে অ্যাভয়েডটা করে গিয়েছেন, যে হচ্ছে না নতুন রূপরেখার দরকার নেই, পুরাতন স্টাইলে রাজনীতি চলবে, নতুন স্টাইল। আমি এসে কথা বলবো, আপনি এই জায়গাটা একটু পরিষ্কার করবেন যেটা আপনি বিরোধিতা করছিলেন আব্দুল হান্নান মাসুদকে। আমরা প্রথমত হচ্ছে আত্মঘাতী সিদ্ধান্ত আমরা বলেছি, শিবির যে রাজনীতি কায়েম করেছে, বিশেষ করে তারা দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য বিভিন্ন ক্যাম্পাসগুলোতে মানববন্ধন করেছে। আবার তারাই যারা মানববন্ধন করেছে তারাই পরবর্তী সময় 2-4 দিন 5 দিন পরে তারা ছাত্র শিবিরের বিভিন্ন পদে পদায়িত হয়েছে। আমরা সেটিকে আত্মঘাতী সিদ্ধান্ত মনে করছি যে তাদের রাজনীতিকে মূল দ্বারায় আমন্ত্রণ জানানোই হচ্ছে ছাত্র রাজনীতি বন্ধ করাকে সহযোগিতা করা। আমরা যে এই ধরনের দ্বিচারিত আচরণকে আমরা মনে করছি আত্মঘাতী সিদ্ধান্ত, এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরের রাজনীতিকে মনে করছে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসাবে আমরা মনে করছি এই আত্মঘাতী সিদ্ধান্ত যেটা চাচ্ছেন যে না না এরপর ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তি বন্ধ হোক, এইটা যে চাচ্ছেন, সেখানে আপনারা কি মনে করেন যে এরকম না করে আপনারা তো অন্যভাবে ছাত্র সংসদে আপনারা তো থাকতে পারবেন, যদি ওই সহযোগী সংগঠনের মানে ছাত্র দলের ব্যানার ছাড়াও সেই প্যানেল ঘোষণা ছাড়াও তো থাকা যায়, সে জায়গায় আপনি কি মনে করছেন? এর বাইরে তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে 1990 পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিষয়ে বলেছেন। আমরা যেটা স্পষ্টভাবে বলতে চাই, ছাত্র সংসদ নির্বাচন করা না করা এটি বিশ্ববিদ্যালয় একান্ত তার নিজের সিদ্ধান্ত, সিনেট সিন্ডিকেটের সিদ্ধান্ত, এটি সরকারের কোনো সিদ্ধান্ত নেই। কিন্তু তিনি বারবার বোধহয় ওই জায়গাতেই আসতেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটি বন্ধ করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এটি বন্ধ করেছে। এখন কি বৈষম্য এখনকার না না এখন ডাকসু নির্বাচন কারা এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে? এটি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করবে না, বরং এটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি তো একই প্ল্যাটফর্ম না, ইভেন সরকারই তো আলাদা সত্তা। আমরা সেই জায়গাটা 92 থেকে 2006 সেই জায়গাটা স্পেসিফিক করছি। সেই স্পষ্ট হতে গেলে আমাকে বিরতিটা শেষ করে আসতে হবে, কারণ অল্প কথায় তো আপনারা সেই স্পষ্ট করতে পারবেন না। ফিরছি।
সম্মানিত দর্শক, ছোট্ট একটা বিরতি, ফিরবো, সাথে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে। কথা হচ্ছে ডাকসু নির্বাচন নিয়ে। ডাকসু নির্বাচনের এই জায়গাটায় আব্দুল হান্নান মাসুদ, আপনাকে একটু শুনতে চাই এভাবে যে রোড ম্যাপের কথা তখন আপনি বলছিলেন যে সবাই আসুক, কথা বলুক, সেখানে একটু ছোট্ট করে জেনে নিতেই চাই সেটা এই যে আমরা শুনি 72 ঘন্টার একটা আলটিমেটাম দেয়া, আবার জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র সেটা অন্তর্বর্তী সরকার প্রকাশ করবে, সেটার জন্য 15 জানুয়ারি সময় বেঁধে দেয়া, আলোচনা যদি হয়, অংশীজনের সাথে কথা হয়, সেটাকে একদম সুনির্দিষ্ট সময় বেঁধে দিয়েই করা যায় কিনা এইসব আলটিমেটাম দিয়ে? না করলে তো দিন দিন এটাকে মানে সেটা থেকে সরে আসে। বাংলাদেশে আমরা তো দেখেছি কি হচ্ছে কি হয়েছে, অতীত অভিজ্ঞতা ভালো না, যার কারণে হচ্ছে আমাদেরকে দিতে হয়। আমাদের তরুণ মন কত কিছুই চাই, কিন্তু হচ্ছে আমরা চাই যে হচ্ছে আমাদের পূর্বপুরুষরা আমাদের এই তরুণ মনের আকাঙ্ক্ষাগুলো বুঝুক, কিন্তু ওনারা আসলে সেই গতানুগতিক ধারার রাজনীতির মধ্যেই পড়ে থাকতে চান। তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী কোনো রাজনৈতিক বন্দোবস্ত তৈরিতে প্রস্তুত না, কারণ যেটাতে মজা পেয়ে গিয়েছে মানে চাপ প্রয়োগ করে নিবে এটা চায়। তারুণ্য কারণ আলটিমেটাম ব্যাপারটা তো এরকম অনেকটা চাপ। তারুণ্য তো চাপ প্রয়োগ করবে, তারুণ্যই তো শক্তি। সেই তারুণ্য যদি চাপ প্রয়োগ না করে, চাপ প্রয়োগ করবে কারা? তারুণ্যকে আপনি চাপ প্রয়োগ করার সুযোগ দিতে হবে, এবং তারুণ্য যাতে ভবিষ্যতে চাপ প্রয়োগ, ভবিষ্যতে যেন আপনাদের উপর আস্থা আরও বাড়ে, যাতে হচ্ছে আপনারা দ্রুত সময়ের মধ্যে কাজগুলো করে ফেলবেন। তারুণ্য যেটা চায়, যে আকাঙ্ক্ষা তারা বাস্তবায়নের কথা বলে, সেটা আপনারা করবেন। এই বিশ্বাসটা তরুণদের মধ্যে আপনাদেরকে জাগাতে হবে। নিঃসন্দেহে দীর্ঘ সময়ের রাজনৈতিক আমি ব্যবস্থাপনা, একটুখানি এখানে যুক্ত করি যে যদি সময়টা দেয়া হয় 48 ঘন্টা, 72 ঘন্টা, যদি আপনাদের কখনো মনে হয় কিনা যে যেটার জন্য যতটুকু চাপ প্রয়োগ করলাম এতটুকু সময়ের মধ্যে মানে একদম বিশ্বের সেরা চাপেও কাজটা করা সম্ভব না, সেটা কি বিবেচনায় নিয়ে চাপটা প্রয়োগ করা হচ্ছে কিনা? অবশ্যই আমাদের অবস্থান অনুযায়ী আমরা সেটা বিবেচনা করি। সেই আপনার 48 ঘন্টা তো আমরা দিই নেই, আমাদের 72 ঘন্টা একটা আলটিমেটাম ছিল, সেটা হচ্ছে সুপ্পুর পদত্যাগের জন্য। সেটা 24 ঘন্টার মধ্যে সম্ভব, 12 ঘন্টার মধ্যে সম্ভব ছিল যদি রাজনৈতিক দলগুলো ডাকসু নির্বাচনের রোড ম্যাপের জন্য আবার একটা আমরা দেখলাম 72 ঘন্টা রোড ম্যাপের জন্য। সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো ধরনের রূপরেখা দেয় নাই, সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিয়েছে। তো রূপরেখা তো দিবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আগেই বলেছিল, এর আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দেয় নাই বলেই সময়ের মধ্যে তারা এই 72 ঘন্টা আলটিমেটাম দিতে বাধ্য হয়েছে। আমি মনে করি সাধারণ শিক্ষার্থীদের সাথে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন এভাবে খেলতে পারে না। তারা বলেছে দিবে, যথাসময়ে যত দিনের মধ্যে দেওয়ার কথা ছিল, মনে হচ্ছে তারা 31শে ডিসেম্বরের মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা তো সেটা দেয়নি। যার কারণে তারা তো এখন শিক্ষার্থীরা যদি আলটিমেটাম দেয় সেটাই বুঝে দোষী হয়ে যায়। সাধারণ শিক্ষার্থীরা আপনাদের কাছ থেকে একটা আলটিমেটাম শিখেছে। সাধারণ শিক্ষার্থীরা আমাদের কাছ থেকে আলটিমেটাম শিখেছে, আমি সেটা বলছি না, আপনাকে আবারও আমি স্পষ্ট করতে। সাধারণ শিক্ষার্থীদেরকে আপনি একটা কথা দিয়েছেন, সেই কথা যখন আপনি পূরণ করেন না যথাসময়ে, তখন সাধারণ শিক্ষার্থীরা আপনার কাছে বসবেই, কারণ আপনি সাধারণ শিক্ষার্থীদের যেই চাওয়া পাওয়া সেটা আপনি আপনার দেয়া কথার মাঝে পূরণ করতে পারেন। জি, এই জায়গাটায় আমি অনেক বেশি জোর দিতে চাই না, এটা আপনাকে কথা প্রসঙ্গে জানতে চাইলাম, কিন্তু জোর যেখানে দিতে চাই সেটা হচ্ছে এই রোড ম্যাপ যেটার কথা সবাই বলছে, সেই জায়গাটায় অংশীজনের সাথে কথা বলা হবে, এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে একটা কমিটি গঠন করা হয়েছে। সেখানে আসলে কি ধরনের আলাপচারিতা বা কোন ধরনের বক্তব্য আসলে সেটা ডাকসু নির্বাচনকে সামনে রেখে খুব ভালো হবে বলে আপনি মনে করেন? না হচ্ছে আমি তো ডাকসু ইলেকশন কেন্দ্রিক কাজ করতেছি না, আমার নিজের ডাকসু নিয়ে আমার নিজে হয়তো ডাকসু করব না, কিন্তু বিষয়টা হচ্ছে ডাকসু কেন্দ্রিক যে আলাপ, শিক্ষার্থীরা রূপরেখা চাইছে, সেই রূপরেখার মধ্যে অংশীজনদের মধ্যে আলোচনা কবে মধ্যে সারবে, কবে কতদিন আলোচনা করবে, এরপরে কি করবে, এরকম ধাপগুলা জানতে চাইছে, এটাই কি রূপরেখা। তো হচ্ছে সেখানে আলোচনা হতে পারে। এই যে একটা ছাত্র শিবির ইস্যু নিয়ে অনেক ধরনের কথা আছে। আমি একটা বিষয় হচ্ছে ছাত্র শিবির ছাত্রদল ভাই ভাই এমন শুনে এসেছি, ছোটবেলা থেকে একসাথে মিছিল করেছে, একসাথে দেখেছি, এই 2018 সাল পর্যন্তই মানে এরকমই হয়েছে প্রতিটা জায়গায়। কিন্তু হঠাৎ করে কেন যে মুখোমুখি দাঁড় করেছে, এটা আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছে আমরা ভয় পাচ্ছি। ছাত্রদল ছাত্র শিবির মুখোমুখি হলে যারা একই সাথে মাঝে মধ্যে একই ব্যানার, আমার কথাগুলো তো শেষ করতেই তো আপনি আমাকে যে কোশ্চেনগুলো করছেন, তো একই ব্যানারে একই সাথে যারা স্লোগান দিয়েছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করছে একসাথে হাতে হাত ধরে, আমি ছোটবেলা থেকে দেখে আসছি, তারা কেন এখন এই সময়ে রাজনৈতিক কারণে মুখোমুখি দাঁড়াচ্ছে, কেন একজন আরেকজনকে গুপ্ত সংগঠন বলতেছে, একজন আরেকজনকে মানে হচ্ছে
মানে অন্য ধরনের ভাষা ব্যবহার কেন করতেছে। উত্তরটা তো নাসিরউদ্দিন নাসির হ্যাঁ, বোধহয় ভালো দিতে এবং পারবেন, ওনাদেরকে আমি আবার সেজন্য তার কাছে ছাত্র যেতে দল চাচ্ছি। বলতেছে এক একটা। এই দ্বন্দ্বটা আমরা আসলে সাধারণ শিক্ষার্থীরা চাই না। আমরা চাই যে আপনারা এতদিন পর্যন্ত জি, জি। যেভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছেন, এখনো সাধারণ শিক্ষার্থীদেরকে ভালো ক্যাম্পাস উপহার দেওয়ার জন্য একসাথে কাজ করেন। আপনি সেখানে এটা ঐক্য যদি চাচ্ছেন। আপনারা যদি আমি একটু মূল রাজনৈতিক দল বিরোধিতা করে বলেই যদি হচ্ছে আমরাও ক্যাম্পাসে বিরোধিতা করা শুরু করি, তাহলে নাসিরউদ্দিন এটাই লেজুর নাসিরকে শুনি ভিত্তিক কেন ছাত্র আপনারা রাজনীতির যেটা কুফল। যেটা আব্দুল হান্নান মাসুদ বললেন, যা তারা তো দেখেছেন একসাথে সব করতে, ছাত্র শিবিরের সাথে ছাত্র দল হাতে হাত মিলিয়ে বা একসাথে অনেক মিছিল করেছে, অনেক জায়গায় অনেক সেখানে লড়াই সংগ্রাম করেছে। এখন কেন তাহলে দ্বন্দ্ব হচ্ছে? আচ্ছা, আমরা সে ঐক্য বিষয়ে চাচ্ছেন তো? আমরা সে বিষয়ে বলার আগে ডাকসুর বিষয়ে যেটি আমি হান্নান বলেছিলেন যে আমাদের দল বারবার বিরোধিতা করেছে, সেই জায়গাটা আমরা একটু স্পেসিফিক আসলে করতে চাই। আমরা যদি একদম একটু পিছনে ফিরে যাই, আমি 1 মিনিটের মধ্যে শেষ করব। সেটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যখন জনগণের সরকার ছিল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সে তখনকার শিক্ষা প্রতিষ্ঠানে ডাকসুতে অংশগ্রহণ করেছে এবং খুবই সামান্য পরিসরে আসলে তখন জয়লাভ করেছিল। এবং সেই সময় ডাকসুতে কোনো ধরনের যে জোর করে যে এখনকার 2019 সালে যেরকম আমরা দেখেছি, সেরকম কোনো আসলে জোর জবরদস্তি আমাদের দল থেকে করা হয়নি। এরপরে আপনি এরশাদের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যে নিরঙ্কুশ আসলে জয়লাভ করেছিল ডাকসু সহ প্রত্যেকে। এরপরে 1991 সালে যখন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের রাষ্ট্র মানে জনগণের ম্যান্ডেটের মধ্যে ছিল, তখন অধ্যাপক মনিরুজ্জামান মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর তখন রোডম্যাপ ঘোষণা করেছিলেন। তৎকালীন ছাত্রলীগের বিভিন্ন আপত্তির মুখে সেটি আর হয়নি। এবং 1994 সালে অধ্যাপক এমাজউদ্দিনের সময়ও আমরা ডাকসুর সব তারিখও ঘোষণা হয়েছিল, কিন্তু সর্বশেষ শিবির এবং ছাত্রলীগ যৌথভাবে তখন ডাকসুর বিরোধিতা করেছিল, সেজন্য ডাকসু হয়নি। এবং 2005 সালে SM পয়েজ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ছিল, তখনও ডাকসুর রোডম্যাপ নির্বাচন কমিশন গঠিত হয়েছিল, তখনও ছাত্রলীগ সহ বামপন্থী ছাত্র সংগঠনের বিভিন্ন আপত্তির মুখে আসলে ডাকসু হয়নি। সুতরাং যে জায়গাটি বারবার মাসুদ বলেছেন যে আমরা বন্ধ করতে চেয়েছি, সেগুলো আমরা আসলে স্পেসিফিক করার চেষ্টা করেছি। এর বাইরে আপনি যেটি বলছেন সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে শিবিরের কখনোই একসাথে মিছিল করার কোনো দৃশ্য আমার কখনোই চোখে পড়ে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জামাতে ইসলামের একটি রাজনৈতিক ঐক্য ছিল, আন্দোলনমুখী ঐক্য। সেই ঐক্যের অংশ হিসাবে আমরা খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের রেজিমের বিরুদ্ধে আমরা আসলে আন্দোলন সংগ্রাম করেছিলাম স্ব সংগঠনকে আলাদা রেখে। সুতরাং 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময় দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যে আত্মপ্রকাশের রাজনীতি ঘটেছে, এবং আত্মপ্রকাশের রাজনীতি কায়েম হওয়ার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বেনামে যেরকম প্রোপাগান্ডাগুলো ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায় থেকে হচ্ছে, সেজন্য আমরা মনে করছি যে ছাত্র শিবির এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে এক ধরনের দ্বিচারিত আচরণ করছে। সেজন্য আমরা মনে করছি যে ছাত্র শিবিরের সাথে সাধারণ শিক্ষার্থীদের এক ধরনের ব্যবধান রয়েছে। কিন্তু আমরা মনে করছি একই সাথে ছাত্র শিবিরকে যদি সাধারণ শিক্ষার্থীরা এরকম দ্বিচারিত আচরণ করার পরেও যদি ছাত্র শিবিরের রাজনীতি মেনে নেয়, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কোনো ধরনের কোনো বাধা বা কোনো ধরনের কোনো ব্যবধান আসলে তৈরি করা হচ্ছে না। আমরা গঠনতন্ত্রভাবে অথবা মৌলিকত্বের বিষয়ে আমরা আমাদের ব্যবধানগুলো গণমাধ্যম সহ আমাদের সাধারণ শিক্ষার্থীর নিকট আমরা আসলে উপস্থাপন করেছি, সেটি আমরা আপনাকে ব্যাখ্যা করেছি। আমি আব্দুল হান্নান মাসুদ গঠনতন্ত্র নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। গঠনতন্ত্রে অনেকেই মনে করছে যে এই ডাকসু নির্বাচন হওয়ার আগে গঠনতন্ত্রের ব্যাপক পরিবর্তন বা পরিমার্জন এটা দরকার। সেই জায়গাটা কি ধরনের পরিবর্তন আপনি মনে করছেন হওয়া দরকার? না, এখানে কিছু বিষয় আছে, যেমন হচ্ছে এটাকে সংশোধন করে 2018 সালে যে হচ্ছে আগে ছিল যে হচ্ছে পরবর্তী ডাকসু নির্বাচন হওয়ার আগ পর্যন্ত নির্বাচিত ভিপি দায়িত্ব পালন করবে, সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে যাতে হচ্ছে পরবর্তী ডাকসু নির্বাচন আর দিতে না হয়। পাশাপাশি হচ্ছে আপনার সেকেন্ড বিষয়টা ছিল হচ্ছে যে কোনো সময় চাইলেই হিসাবে প্রেসিডেন্ট হিসাবে ভিসি চাইলেই ডাকসুর নির্বাচিত প্যানেল ভেঙে দিতে পারেন। এইগুলা তো অবশ্যই সংশোধন হওয়া দরকার। তো এই সংশোধন হওয়ার জন্য সবাই মিলে বসে আলাপ আলোচনা করে দ্রুত এটা সংশোধন করে আপনার নির্বাচনের দিকে যাওয়া উচিত। কিন্তু হচ্ছে এই নির্বাচনটা যত দ্রুত সম্ভব তত দ্রুত হওয়া উচিত। আমরা মনে করি যে এই সংশোধনীগুলো একটা সিন্ডিকেট সবাই হয়ে যেতে পারে,
খুব বড় কোনো সংশোধনী এখানে নেই, সেখানে তো স্পেসিফিক যেখানে সবাই একটা সম্ভাব্য তারিখও তো এসছে যে অংশীজনদের সাথে অর্থাৎ সবার সমস্ত ছাত্র সংগঠনগুলোর সাথে বসা, কথা বলা এবং যে কমিটি গঠন করা হয়েছে এবং মোটামুটি কবের দিকে নির্বাচন হতে পারে বা তফসিল ঘোষণা হতে পারে সেগুলোও তো চলে এসেছে। সেই জায়গায় সেটাকে কি সময়টা কি দ্রুততম সময়ের মধ্যে মনে হচ্ছে না আপনার? না, এখন তো এটা দ্রুততম সময়ের মধ্যে, এটা তো ছাত্রদের প্রতিবাদের মুখে পরবর্তীতে এই ইয়েটা করে দেওয়া হয়েছে, কমিটিটা করে দেওয়া হয়েছে, তারা এটা নিয়ে কাজ করতেছে ডাকসু নিয়ে। তো হচ্ছে আমরা আশা করি ডাকসুই পথ দেখাবে পরবর্তী ছাত্র রাজনীতির। মানে ঐক্যটা খুব আশা করছেন? অবশ্যই ক্যাম্পাসগুলোতে ঐক্য আশা করি এবং ক্যাম্পাসগুলোতে আমরা আশা করি যে হচ্ছে হল দখলের যে রাজনীতি সেই রাজনীতিটা অন্তত বন্ধ হবে। অর্থাৎ ছাত্র সংসদে যারা নির্বাচিত হবে তারা শিক্ষার্থীদের কথাই বলবে, তারা তো আর হল দখল করবে না। আমি এখানে বলতে চাই যেই দল ক্ষমতায় থাকে সেই দলের ছাত্র সংগঠন কখনো হল দখল করে যে রাজনীতিগুলো করে আসছিল সেটা অন্তত বন্ধ হবে, সে আশা রাখি। মানে দলীয় লেজুর ভিত্তিটা আপনি তখন বলছিলেন যে ওটা আপনি চান না। না, আমি না, এটা সাধারণ শিক্ষার্থী কেউ চায় না। শিক্ষার্থীরা চায় না। আমার মনে হয় যে এটা নিয়ে এখন এই 24-এ এসে তার পুনরাবৃত্তি হচ্ছে, আমি মনে করি 24-এ এসে এটা নিয়ে আলাদা একটা ভোট হওয়া দরকার ক্যাম্পাসগুলোতে। আসলে ওই সকল ক্যাম্পাসের শিক্ষার্থীরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় নাকি চায় না, যদি সেই শিক্ষার্থীরাই তাদের ক্যাম্পাস কেমন হবে সেটা বের করে আমি একটা যদি দিয়ে আলোচনা করি, যদি তারপরও দেখেন যে ওই দলীয় লেজুর ভিত্তিই থেকে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কি করবেন? কারণ রয়েছে তো চালিয়ে যেতে হবে, যুগ থেকে যুগান্তরে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে, সংগ্রামে আমাদের মৃত্যু আসবে, এছাড়া আর কিছু নেই। নাসিরউদ্দিন নাসির, প্রথমত হচ্ছে আমরা যদি স্পষ্টভাবে মনে করি এখনকার যে নাগরিক কমিটি রয়েছে সে নাগরিক কমিটি যদি একটি মূল দলের ভূমিকায় আসলে রয়েছে, এটি ওনারা বারবার স্বীকার না করলেও এটি এই দেশের মানুষ সেটি মনে করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার একটি ছাত্র সংগঠন হিসেবে কাজ করছে। সেই জায়গা থেকে আমরা একটু এক্সাম্পলটা আমরা যদি মনে করি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মূল দল হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সহযোগী ছাত্র সংগঠন, আমরা স্বতন্ত্রভাবে কাজ করছি। লেজুর ভিত্তির জায়গাটি যেটি বারবার আসলে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যেটি উচ্চারিত হচ্ছে সেটি হচ্ছে, আপনি জানেন যে গত 15.5 বছর ধরে খনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা যেরকম রাজনীতি করেছে, বিশেষ করে গেস্টরুম নির্যাতন, পিটিয়ে মানুষ মেরে ফেলা, জোর করে মিছিলে নেওয়া, যাবতীয় নেতিবাচক রাজনীতির কারণে লেজুর ভিত্তিক শব্দটি আসলে নেগেটিভিটি হয়েছে। কিন্তু আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে বাংলাদেশে 5 দশকের ছাত্র রাজনীতির যদি দিকে আপনি তাকান তাহলে বামপন্থী যে ছাত্র সংগঠনগুলো রাজনীতি বাংলাদেশে করেছে এবং বাংলাদেশে করছে তারা সবাই মূল দলের, তাদের মাদার সংগঠনের আদর্শ শিক্ষার্থীদের মধ্যে গত 5 দশকেরও বেশি সময় ধরে তারা ছড়িয়ে যাচ্ছে। এটি বাংলাদেশের প্রতিষ্ঠার পূর্বে যেরকম পরে হয়েছে, পূর্ব এরকম আপনি দেখেছেন সিপিবি, তারপর বামপন্থী প্রত্যেকটি ছাত্র সংগঠনের একটি করে মাদার সংগঠন রয়েছে, তারা প্রত্যেকে না, তারা প্রত্যেকে পূর্ববর্তী সময়ে কি ছাত্র দলের এরকম কোনো নাই অভিযোগ? আমরা লেজুর ভিত্তিক যে জায়গাটা বলছি টেন্ডারবাজি নিয়ে বা আর্মস নিয়ে এরকম নাই না, আমরা যে জায়গাটা বারবার বলছি লেজুর ভিত্তিক শব্দটি 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর্বে এত বেশি নেগেটিভ হয়েছে, সেজন্য শিক্ষার্থীরা এই শব্দটিকে অনেক বেশি শব্দ দ্বারা তারা হচ্ছে ট্রমাটাইজড হচ্ছে। কিন্তু আমরা মনে করছি বাংলাদেশের কোনো মাদার সংগঠনের আদর্শ যদি সাধারণ শিক্ষার্থীদের উপর আমরা জোর করে চাপিয়ে না দিই, তাহলে আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো আদর্শ সাধারণ শিক্ষার্থীদেরকে যদি আমরা অফার করি, শিক্ষার্থী আমাদের সে অফারে স্বাগত জানাতে পারে, এটি আমরা দোষের কিছু মনে করছি না। এবং একই সাথে আমরা মনে করছি যেটি আমরা কনক্লুশন করছি সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, তাদের তো মূল ছাত্র সংগঠন, মূল যে দল নাগরিক কমিটি সেটির স্ট্রাকচার ফাংশন করছে। আর অল্প কিছুদিন পরে তারা যদি রাজনৈতিক সংগঠন হয়ে দাঁড়ায় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না করেনি, তাহলে এটি আমরা কিছুদিন পরে সেটিও লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হবে। ঘোষণা আসলে সেটা নিশ্চয়ই আব্দুল হান্নান মাসুদ, আপনি কি বলবেন সত্যি কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এরকম ছাত্র সংগঠন হবে? আন্ডারে যাচ্ছে না। দেখেন নাগরিক কমিটির সবাই হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নেতা মেনেই তারা তাদের নেতৃত্বে কাজ করে। সুতরাং এখানে এটা হচ্ছে অভ্যুত্থানের দুইটা শক্তি, দুইটা প্ল্যাটফর্মে নাগরিক এবং হচ্ছে ছাত্র দুইটা প্ল্যাটফর্ম আছে। এই দুইটা প্ল্যাটফর্ম কখনো রাজনৈতিক দল হচ্ছে না। এই কথাটা বারবার বলতে শেষ, কিন্তু বিতর্কিত করার জন্য বারবার কখনোই আমরা এরকম ঘোষণা পাবো না যেটা নাসিরউদ্দিন নাসির বলেন। এটা অলরেডি চলছে তো। আপনি এই দুইটা প্ল্যাটফর্ম নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন প্যারালালি চলছে, মূল দল এখন বৈষম্য বিরোধী হিসাবে। প্লিজ, আমার যদি রাজনীতি করতে মন চায় আমি নিজে বের হয়ে গিয়ে আলাদা রাজনৈতিক দল করা তো অপরাধ হবে না। আমি বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা নন পলিটিক্যাল থাকবে, নাগরিক কমিটি এটা নন পলিটিক্যাল থাকবে। এখান থেকে তরুণরা বের হয়ে কোনো রাজনৈতিক দল করলে এখান থেকে বের হয়ে করবে, সেটা না। আর পাশাপাশি হচ্ছে
আপনার আরেকটা বিষয় ভাই বললেন যে হচ্ছে আসলে শুধু 30 সেকেন্ডে শেষ করতে হবে। ছাত্রলীগের উপর দায় চাপিয়ে দেওয়া কেন হচ্ছে আপনার 92 এর পর থেকে মানে হচ্ছে এই যে আজ পর্যন্ত প্রত্যেকটা বছরই হল দখল, অস্ত্র নিয়ে মহড়া, এমন নিউজ কোন ছাত্র সংগঠনের বিরুদ্ধে ছিল না? লেজুর ভিত্তিক কোন ছাত্র সংগঠনের বিরুদ্ধে ছিল না? কেন আমরা এখন মনে করবো যে একদম সবাই পিওর হয়ে ফেরত আসবে? কেন আমরা চট্টগ্রামে খুনগুলোর কথা ভুলে গেছি? আমরা রাজশাহীতে খুনের কথা ভুলে গেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বকর খুনের কথা ভুলে গেছি আমরা? আমাদের কাছে তো স্পষ্ট তো আসলে হচ্ছে আমরা তো দেখেছি যে অস্ত্র নিয়ে হল দখল, অস্ত্র নিয়ে চাঁদাবাজি এগুলো করা ছাত্র সংগঠনগুলো করছে দলীয় ক্ষমতা ব্যবহার করে। সেটা ভবিষ্যতে হবে যদি লেজুর ছাত্র রাজনীতি আস্থা সেখানে পাচ্ছেন না। আজকে আমাকে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে, আবারও হয়তো বসা যাবে অন্য কোনো প্রসঙ্গে বা এই প্রসঙ্গে হয়তো আবারও বসবো যদি আমাদের সম্মানিত দর্শক যারা রয়েছেন তারা চান। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আব্দুল হান্নান মাসুদ আপনাকে এবং নাসিরউদ্দিন নাসির আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে আলোচনা করছিলাম ডাকসু নির্বাচন এবং সামনে আসলে আমাদের তাকিয়ে দেখতে হবে কি হয়। আমরা ভালো কিছুর জন্য অপেক্ষমান থাকবো। সবাই ভালো থাকবেন।